আচ্ছা, তো আমরা আজকে পড়ব হচ্ছে ত্রিভুজ 9.1। ত্রিভুজ। তো ত্রিভুজ পড়ার আগে আমরা কিছু জিনিস জেনে আসি, ক্লাস 6 থেকে একটু মনে করে আসি। যে যেহেতু 8 প্রশ্নমালাটা আমরা পড়িনি, তো সমস্যা নেই, 8 প্রশ্নমালাটা ক্লাস 6 এ ছিল, আমরা এটা পরে দেখব। এটা শুরু করি, এটা থেকে বেশি প্রশ্ন আসবে। তো এক্ষেত্রে আমরা জানি যে একটা রশি মানে হচ্ছে যে যার একটা প্রান্তবিন্দু থাকবে আর আরেক দিকে চলতে থাকবে, তাই না? জি ভাইয়া। প্রান্তবিন্দু মানে হচ্ছে স্থির বিন্দু, ধরো এ বি, এটা হচ্ছে একটা রশি যেটা বি একদিকে চলতে আছে এবং এ ফিক্সড এখানে থাকবে। আরো একটা রশি যদি এরকম হয় যে এটা প্রান্তবিন্দু এক্স আর যে আরেকটা যে কোনো বিন্দু হচ্ছে ওয়াই, এই দুইটা রশি। তো এই দুইটা রশির এই যে এই বিন্দু প্রান্ত বিন্দুটা যদি এক জায়গায় মিলে যায়, দিয়ে কমন হয়ে যায়, মানে একটা হয়ে যায়, তখন আমরা কি রূপে দেখতে পাই? আমরা এরকম দেখতে পারি যে এটা এবি ছিল, ধরো বি ছিল, আর এই সাধারণ এর বিন্দুটা এর উপরে পড়ে গেল, তার মানে দুইটা বিন্দু একই হয়ে গেল। তাহলে মানে এবার কোন হয়? হ্যাঁ, তখন কি হয়ে যায়? কোণ হয়ে যায়। তাহলে এক্স আর এ বিন্দু যেহেতু একটাই হয়ে গিয়েছে, তাহলে আমরা তো আর দুইটা নাম দিতে পারি না, একটাই দিয়ে হয় এক্স বলবো না এ বলবো। আমি বললাম যে এ সাধারণ। তাহলে দুইটা রশি যদি প্রান্তবিন্দু একটাই হয়, তাহলে সেখানে যে জিনিসটা হয় কোণ, এবং এটাকে বলি আমরা সেই কোণ। এখন তো এটা এভাবে না মিলে ধরো এভাবেও মিলতে পারতো, মানে এখানে এতটুকু খোলা আছে, এখানে এতখানি খোলা যেত, এভাবে মিলতে পারতো। অর্থাৎ তখন এই খোলার পরিমাণটা হতো এতখানি। আবার এরা এভাবে মিলতে পারতো, তখন খোলার পরিমাণটা হয়ে যেত এতখানি। এখন স্পেশালি যদি একটা এদিকে এমন ভাবে মেলে যে একটা এদিকে আর একটা তার ঠিক বিপরীত দিকে, তাহলে কতখানি খোলা হলো? এতখানি, যেটা দেখতে অর্ধচন্দ্র বা অর্ধবৃত্তের মতো। তাহলে তখন আমরা এই কোণটাকে বলবো হচ্ছে সরল কোণ। কি বলবো? সরল কোণ। সরল কোণ। এটা তো মনে আছে নাকি? এটাকে জি সরল ভাইয়া। কোণ। তো এই কোণটাকে আমরা আরো একটা কোণ বলি কি? শীর্ষকোণ, এই শীর্ষবিন্দু বলি, তাই না? কোণের যে সাদা দুইটা রশির যে মিলিত বিন্দুটা, এটাকে আমরা শীর্ষবিন্দু বলি। আর এই দুইটাকে বলি কোণের বাহু। এই দুইটা রশিকে বলি কোণের বাহু। কোণের বাহু। যদি আমরা রশিটার মাথাটা কেটে দিই তাহলে রেখাংশ হয়ে যাবে, তখন এগুলাকে আমরা বলবো যে হচ্ছে বাহু। এই গেল আমাদের কোণের ধারণা, এগুলো আমরা জানতাম। এবার আসি হচ্ছে বহুভুজ। হ্যাঁ, ত্রিভুজ। আগে দেখি যে বহুভুজ। বহুভুজ মানে হচ্ছে, ভুজ মানে হচ্ছে বাহু, মানে এই যে কোণের যে বাহুগুলো বললাম ওইগুলো হচ্ছে ভুজ। ভুজ মানে হচ্ছে বাহু, ভুজ মানে বাহু। তো বহু মানে কি? অনেকগুলা বাহু থাকবে, মানে দুইয়ের অধিক। তাহলে ত্রিভুজ একটা বহুভুজ, চতুর্ভুজ একটা বহুভুজ, পঞ্চভুজ একটা বহুভুজ, ষড়ভুজও একটা বহুভুজ। এগুলা হচ্ছে বহুভুজ। তো এই বহুভুজ গুলার দিকে আমরা খেয়াল করলে দেখি যে দুইটা বাহু কোন কোন জায়গায় মিলিত হয়, স্পেশাল স্পেশাল জায়গায় মিলিত হয়। তাহলে যেখানে মিলিত হচ্ছে সেইগুলোকে আমরা কি বলি? কোণ বলি, তাই না? সেগুলোকে আমরা কি বলি? কোণ বলি। অর্থাৎ কোণ এইগুলা বলি। হচ্ছে কোণ, এবং এইগুলা হচ্ছে সেই কোণের শীর্ষবিন্দু। মানে কোন কোণগুলা, এই যে এইগুলা কোণ, এইগুলা কোণ, এটা কোণ, এটা কোণ, এটা কোণ, এইভাবে এগুলো হচ্ছে কোণ। এবং যে আমরা পয়েন্ট করে দিয়েছি সেগুলো হচ্ছে কি? যে শীর্ষবিন্দু। এইগুলাকে বলা হয় শীর্ষবিন্দু। আবার এটার আরেকটা নামও আছে কৌণিক বিন্দু। হ্যাঁ, আনিকা রেসপন্স করো, শুনতে পাচ্ছ? জি ভাইয়া। তো এখন মজার বিষয় দেখো যে ত্রিভুজ বাদে অন্য সব বহুভুজের ক্ষেত্রে, ত্রিভুজ বাদে
অন্য সব বহুভুজের ক্ষেত্রে কি হচ্ছে যে একটা কৌণিক বিন্দুর বিপরীতে আরো একটা বা একাধিক কৌণিক বিন্দু থাকতে পারে। যেমন আমি যদি এই পঞ্চভুজের ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে এই কৌণিক বিন্দুটা আমি নির্দিষ্ট করলাম, তাহলে এর বিপরীতে দেখো এটা একটা কৌণিক বিন্দু, এটা একটা কৌণিক বিন্দু। এটাকে আমি বিপরীত কৌণিক বিন্দু বলতে পারবো না, কারণ এটা মিলে বাহু হয়ে গিয়েছে, মানে পঞ্চভুজের একটা ভুজ হয়ে গিয়েছে। তাই এটা এর বিপরীতে নেই, সোজাসুজি আছে। তাহলে বিপরীতে কে আছে? মানে যার সাথে বাহুতে সম্পর্ক নেই। তাহলে এর সাথে এর কোনো বাহু নেই, এর সাথে এর কোনো বাহু নেই, এর সাথে এর বাহু আছে, তার মানে এরা এর বিপরীত অবস্থানে আছে। আবার ষড়ভুজের ক্ষেত্রে যদি চিন্তা করি, তার মানে এর দুইটা আছে। ষড়ভুজের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে এর এই যে একটা, দুইটা, এরকম তিনটা আছে। চতুর্ভুজের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে এর বিপরীতে এই যে একটা আছে। তো বলছে যে বহুভুজের যে কোনো একটা বিন্দু থেকে তার বিপরীত বিন্দুতে যদি আমি যোগ করি, তার বিপরীত বিন্দুটা যদি যোগ করি, তাহলে যে রেখাংশটা পাই, এটা একটা রেখাংশ, এই রেখাংশটাকে বলা হচ্ছে কর্ণ। কি বলে? কর্ণ। কর্ণ বলে। তাহলে সেক্ষেত্রে এটারও আমি একটা কর্ণ পাবো এরকম, আর একটাও কর্ণ পাবো এরকম, তাই না? জি ভাইয়া। যদি দেখি তাহলে একটা, দুইটা, একটা বিন্দু থেকে আমি হচ্ছে তিনটা কর্ণ আঁকাতে পারছি। তাহলে এগুলাকে বলা হচ্ছে কর্ণ। ঠিক সেইভাবে আমি যদি এটার ক্ষেত্রে আরেকটা থাকবে, তাহলে এটা যদি যোগ করে দিই, তাহলে সেটাও একটা কর্ণ। ঠিক এটা যদি আমি যোগ করে দিই, এটাও একটা কর্ণ, এটাও একটা কর্ণ, তাই না? আচ্ছা, আবার এটার ক্ষেত্রে যদি যোগ করে দিই, তাহলে ধরো একটা, দুইটা, তিনটা, ঠিক এভাবে একটা, দুইটা, তিনটা, ঠিক এভাবে একটা, দুইটা, এভাবে বেশ কয়েকটা ধরো পাওয়া যাবে। তাহলে এইগুলাকে আমরা বলবো হচ্ছে কর্ণ। তো আমি তোমাকে যখন হচ্ছে হায়ার ম্যাথের কিছু জিনিস পড়িয়েছিলাম, তখন বলেছিলাম যে একটা বহুভুজের কতগুলা কর্ণ হবে সেটা নির্ণয় করা যাবে। তো সেটা আমাদের নির্ণয় করা এখন বিষয় না। এখন আমরা দেখলাম যে কি শিখলাম, যে একটা বহুভুজ ত্রিভুজ বাদে কেন বলছি পরে বলছি, যে বহুভুজের একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে যে রেখাংশ হয় সেটাকে কর্ণ বলা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কর্ণগুলা দেখতে পাচ্ছি, তাই না? জি ভাইয়া। তো কর্ণ, তো চতুর্ভুজের ক্ষেত্রে আসি, ওগুলা খুব মানে অনেক বেশি, তো বুঝতে একটু সমস্যা হয়, এটাই দেখি। তো চতুর্ভুজের আমরা এরকম দুইটা কর্ণ দেখতে পাচ্ছি। এখন আমি প্রথমে বললাম যে পাশাপাশি দুইটা বিন্দু কিন্তু কর্ণ হয় না, কারণ ওরা ওই বহুভুজের তোমার বাহু নির্দেশ করে। যেমন এটা এটা বাহু নির্দেশ করছে, তার মানে পাশাপাশি যোগ করলে তারা হচ্ছে কি হয় না, কর্ণ হয় না, তারা হয় বাহু। ত্রিভুজের ক্ষেত্রে দেখি, ত্রিভুজের ক্ষেত্রে এই শীর্ষবিন্দুর বিপরীতে কোন শীর্ষবিন্দু আছে? নেই। তোমার মনে হতে পারে আছে, তো যে এটার বিপরীতে এটা, কিন্তু এটার বিপরীতে এটা না, দেখো এটার পাশে এটা, তাই না? এটার পাশে এটা, জি এটা যোগ করে দিলে কারণ ওরা হচ্ছে মানে দুইটা মিলে হচ্ছে একটা ভুজ তৈরি করছে। হ্যাঁ একটা বাহু তৈরি হচ্ছে, দুটা মিলে একটা ভুজ তৈরি হচ্ছে বা বাহু তৈরি হচ্ছে। এই কারণে এটার বিপরীতে নেই। ঠিক তেমনি এটার বিপরীতে নেই, পাশে আছে, এই কারণে একটা ভুজ তৈরি হচ্ছে। ঠিক এই কারণে এটার বিপরীতে নেই। তার মানে একটা ত্রিভুজের ক্ষেত্রে কি আমি বিপরীত শীর্ষবিন্দু খুঁজে পাচ্ছি? একটা না পাচ্ছি আমি না। বিপরীত শীর্ষবিন্দু খুঁজে পাচ্ছি না। তাহলে পাচ্ছি না যখন, তখন আমি কি বলতে পারি, যে ত্রিভুজের কোনো কর্ণ আঁকানো সম্ভব না। কি না, বললাম? ত্রিভুজের কোনো কর্ণ আঁকানো কর্ণ সম্ভব না। আঁকানো সম্ভব না, ত্রিভুজের কোনো কর্ণ আঁকানো সম্ভব না, এটা আমরা শিখলাম। তাহলে ত্রিভুজের তো কর্ণ আঁকানো সম্ভব না, তাহলে ত্রিভুজের কর্ণ আঁকানো সম্ভব না, কিন্তু আরো কিছু কিছু জিনিস স্পেশালি আঁকানো সম্ভব। সেটা কি? তুমি আমার সাথে সাথে আঁকাবা, হ্যাঁ? এই ধরনের একটা বিষমবাহু ত্রিভুজ আঁকাও। ওকে ভাইয়া।
বিষমবাহু তাই না ভাইয়া? হ্যাঁ, একটা বিশিষ্ট বাহু ত্রিভুজ আঁকো। আমরা যদি এরকম ত্রিভুজ একটা আঁকিয়ে থাকি তাহলে আমি আগেই বললাম যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর বিপরীতে কোনো শীর্ষবিন্দু নেই, তাহলে কি আছে? একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর বিপরীতে কি আছে? তাহলে দেখো, একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর বিপরীতে তার একটা বাহু আছে ওই ত্রিভুজের। বাহু আছে। আবার বির কথা যেমন এ শীর্ষবিন্দুর বিপরীতে বিসি বাহু আছে, তারপরে বি শীর্ষবিন্দুর বিপরীতে এসি বাহু আছে। বিপরীতে মানে এটা সোজা সোজা যদি চলে আসে তাহলে তোমার কি বাজছে? এ বিসি বাহুটা বাজছে, তার মানে এর বিপরীতে আছে। বিসি বাহুর বিপরীতে যদি এই কোণাগুণে সোজা যাও তাহলে কি আছে? এটা আছে, এসি আছে। আবার সি কোণের বিপরীতে যদি যাও তাহলে এটা আছে। এই কারণে এই ত্রিভুজের শীর্ষবিন্দুর বিপরীতে কি থাকে? বাহু থাকে। বাহু থাকে। তো আমরা জানি যে একটা ত্রিভুজের 6টা অংশ, একটা ত্রিভুজের 6টা অংশ কি কি? 3টা কোণ আর 3টা বাহু। 3টা বাহু। তো আমরা যদি এখানে কোণগুলা, এই সাইডে কোণগুলা লিখি আর এই সাইডে বাহুগুলা লিখি, তাহলে আমরা দেখতে পারবো যে কোণ আমরা 3 অক্ষর দিয়েও প্রকাশ করতে পারি, 1 অক্ষর দিয়েও প্রকাশ করতে পারি। আপাতত 3 অক্ষর দিয়ে প্রকাশ করি। কি? যে কোণ এ বি সি, কোণ এ সি বা বিএসি, কোণ একটা কোণ কি হবে না, এ বি আর সি ডি, এই 3টা কোণ হয়, তাই না? যেখানে আমার এই যে মিডিল যে অক্ষরটা সেটা আমার ওই শীর্ষবিন্দুটা নির্দেশ করে। তার মানে এবিসি কোণটা হচ্ছে এই কোণটা। কেন? কারণ আমার এই মিডিলে যে অক্ষরটা আছে সেই বিন্দুটাই হবে শীর্ষবিন্দু কোণের, আর সেটাই হবে কোণ। কোণ বিএসি মানে হচ্ছে এই যে মাঝখানে যে অক্ষরটা সেটা, আর এসিবি মানে হচ্ছে এই যে এটা। তো এটাকে আমরা, এই যে এবিসিটাকে আমরা কোণ সিএবি বলতে পারি না? কারণ মাঝে মানে মাঝেরটা হচ্ছে বি। তো এক্ষেত্রে আমরা এক অক্ষর দিয়েও প্রকাশ করতে পারি, কি? ওই মিডল অক্ষর দ্বারা। কোণ বি, কোণ এ, কোণ সি। আমরা এক অক্ষর দিয়েও প্রকাশ করতে পারি, 3 অক্ষর দিয়েও প্রকাশ করতে পারি। তো 3 অক্ষর দিয়ে প্রকাশের সময় এখানে কোণ এ বি সি লিখেছি, এটাকে আমি কোণ সি এ বিও লিখতে পারতাম। কেন? কারণ মাঝে বি থাকলে হবে। বিএসসি টাকে কোণ সি এ বিও লিখতে পারতাম। কেন? কারণ মাঝে এ থাকবে, এ আছে। এসিবি কোণটাকে কোণ বিসিএ এটাও লিখতে পারতাম, মাঝে সি থাকলেই হবে। তার মানে আমরা এক অক্ষর দিয়েও প্রকাশ করতে পারি, 3 অক্ষর দিয়েও প্রকাশ করতে পারি। তো ভাইয়া, তাহলে এটাকে আমি সব জায়গায় এক অক্ষর, আমার 3 অক্ষরের ঝামেলা লাগছে, তাহলে কি আমি সব জায়গায় হচ্ছে এক অক্ষর দিয়ে প্রকাশ করতে পারবো? না, সব জায়গায় এক অক্ষর দিয়ে প্রকাশ করতে পারবো না। কেন? দেখো, আমাদের যদি সন্নিহিত কোণ থাকে, মানে লেগে থাকা কোণ থাকে, ধরো একটা সিঙ্গেল কোণ থাকলো যে হচ্ছে এক্স ওয়াই জেড, এটা একটা কোণ, তাহলে এই কোণটাকে তুমি কোণ এক্স ওয়াই জেড বলতে পারো। আবার বলতে পারো কোণ এক্স, কোণ জেড ওয়াই এক্স বলতে পারো। আবার বলতে পারো যে কোণ শুধু ওয়াই, মাঝখানে ওয়াই থাকলেই হলো, এটা তুমি বলতে পারো। অর্থাৎ এটাকে তুমি 3 অক্ষর 1 অক্ষর 2 দিয়ে প্রকাশ করতে পারো। কিন্তু এটা যদি এমন একটা সন্নিহিত কোণ হয়ে যায়, ধরো এখানে ধরো পি দিয়ে দিলাম, তাহলে সন্নিহিত কোণ হয়ে গেল। তাহলে এখন সন্নিহিত কোণ এখানে কি কি কোণ হচ্ছে? এখানে কোণ হচ্ছে, দেখো 2টা কোণ হয়ে যাচ্ছে। কি কি? যে এক্স ওয়াই পি আর পি ওয়াই জেড। ওয়াই পি আর কোণ পি ওয়াই জেড, অর্থাৎ এই একটা কোণ আর এই একটা কোণ। তো এখানে যদি তুমি একটা অক্ষর দিয়ে প্রকাশ করতে চাও যে কোণ ওয়াই, তাহলে কোনটা বুঝবো? এই কোণটা নাকি এই কোণটা? যদি তুমি একটা অক্ষর দিয়ে প্রকাশ করো তাহলে এই কোণ ওয়াই মানে কোনটা বুঝবো? এই কোণটা না এই কোণটা? কারণ দুইটার ক্ষেত্রেই তো ওয়াই আছে। এই জন্য আমরা এই ক্ষেত্রে, অর্থাৎ সন্নিহিত কোণের ক্ষেত্রে আমরা এক অক্ষর দিয়ে প্রকাশ করতে পারবো না, কারণ ওইখানে একাধিক কোণ থাকবে, মানে মিনিমাম 2টা কোণ থাকবে। তাই এক অক্ষর দিয়ে প্রকাশ করলে কোন কোণটা যে হবে আমরা বলতে পারবো না। তাই আমরা 3টা অক্ষর দিয়েই নির্দিষ্ট করে দিতে হবে। তুমি যখন বলবা এক্স ও পি, তার মানে আমার এই যে জিনিসটা কথা হবে এক্স ও ওয়াই পি, এই কোণটাই বোঝাবে। আবার যদি বলো পি ওয়াই জেড,
তার মানে পি ওয়াই জেড এই কোণটাই বোঝাবে। বোঝা গেল? তাহলে কখন 3 অক্ষর জি দিয়ে প্রকাশ ভাইয়া। করব আর কখন এক অক্ষর দিয়ে প্রকাশ করব। সিঙ্গেল যদি থাকে তাহলে হচ্ছে আমি এক অক্ষর দিয়ে প্রকাশ করলেও কোনো সমস্যা হবে না, কিন্তু সন্নিহিত হয়ে থাকলে আমাকে মাস্ট 3 অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে। এবার দেখি যে এই ত্রিভুজের বাহু কি কি। এই ত্রিভুজের বাহু হচ্ছে যে বাহু হচ্ছে এসি একটা বাহু, এসি একটা বাহু আছে, তারপরে বিসি একটা বাহু আছে, তাই না? তারপরে এবি একটা বাহু আছে। তাহলে এই ত্রিভুজে আমি প্রথমে বলছিলাম ত্রিভুজের উপাংশ অংশ হচ্ছে 6টা, 3টা কোণ আর 3টা বাহু আমার লেখা হয়ে গিয়েছে, তাই না? বুঝতে তো পারছো যে এই ত্রিভুজের বাহু হচ্ছে এসি একটা, বিসি একটা আর এবি একটা। বোঝা জি গেল? ভাইয়া। হ্যাঁ। তো এখন কথা হচ্ছে যে দেখো আমরা এসি বাহুটাকে স্মল বি দ্বারা প্রকাশ করি। কেন স্মল দ্বারা? এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্মল বি কেন? আমি তো স্মল এক্সও লিখতে পারি, পারে না? হ্যাঁ পারি, কিন্তু আমি স্মল বি লিখছি কেন একটু পরে বলছি। তারপরে বিসি বাহুটাকে, হ্যাঁ বিসি বাহুটাকে আমরা লিখতে পারি স্মল এ, মানে এক অক্ষর দিয়ে প্রকাশ, এক অক্ষর দিয়ে যদি প্রকাশ করি, অর্থাৎ এই যে এসি যেটা বাহু সেটাকে আমরা স্মল বি দ্বারা প্রকাশ করছি তখন মাঝে লিখি, আর বিসি বাহুটাকে স্মল এ দ্বারা প্রকাশ করছি তখন মাঝে লিখি, আর এবি এটাকে স্মল সি দ্বারা প্রকাশ করছি তখন এটা লিখি। অর্থাৎ এই ত্রিভুজটাকে এবিসি এভাবে না লিখে যদি আমি এবিসি এভাবে লিখতাম তবুও হতো, তাহলে আমি বুঝতাম যে হচ্ছে এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু, এরকম হচ্ছে, এরকম ভাবেও লেখা যেত। এখন প্রশ্ন হলো যে ওটা যে কেন আমি এসি সমান বি লিখলাম, কেন আমি বিসি সমান এ লিখলাম, কেন আমি এবি সমান সি লিখলাম? আমি অন্য কিছু লিখতে পারতাম না? অবশ্যই পারতাম, কিন্তু স্পেশালি এটা লিখলাম এই কারণেই যে দেখো এ কোণের বিপরীতে, এ কোণের বিপরীতে, অর্থাৎ এ কোণ মানে কোনটা? যে কোণ বিএসি, তাহলে এ কোণের বিপরীতে কোন বাহুটা আছে? বিসি, তাই না? হ্যাঁ। এই কারণে আমি একে স্মল এ দ্বারা প্রকাশ করেছি, যে এ কোণের বিপরীতে ছোট হাতের এ বাহু, তো বি কোণের বিপরীতে ছোট হাতের বি বাহু, ছোট হাতের সি বি। কোণের বিপরীতে ছোট হাতের সি বাহু। এই সুবিধাটা করার জন্য, আমার নিজের সুবিধার জন্য, শুধু আমার বলে না, মানে সবাই, মানে বইয়েও, আমাদের বইয়েও এটা সুবিধার জন্য এভাবে প্রকাশ করে যে এসিটাকে স্মল বি বলে। কেন? কারণ স্মল বি এর বিপরীতে কোন বি কোণ আছে, মানে উল্টা সোজা ভাবে বলতে পারি যে বি কোণের বিপরীতে বি বাহু আছে, আবার বি বাহুর বিপরীতে বি কোণ আছে, উল্টা সোজা করে আমরা বলতে পারি। ঠিক আছে? জি ভাইয়া। তো এই হলো বিষয়। তো এখন বলো তো যে এর ভিতরে তোমার কোনো প্রশ্ন আছে? আমি এখন তোমাকে শেখালাম হচ্ছে ত্রিভুজের যে 6টা অংশ আছে তাদের প্রকাশ পদ্ধতি, যে কোনগুলাকে 3 অক্ষর দিয়েও প্রকাশ করা যায়, এক অক্ষর দিয়েও প্রকাশ করা যায়, কখন আমরা মাস্ট 3 অক্ষর দিয়ে প্রকাশ করব, কখন আমরা 2টা দিয়ে প্রকাশ করতে পারবো, তারপরে বাহুগুলাকে কিভাবে প্রকাশ করতে হয় এবং স্মল অক্ষর দিয়ে কেন ওইভাবে প্রকাশ করতে হয়, কি সুবিধায় স্মল অক্ষর নিলে আমাদের কোনটায় সুবিধা হবে সেটা আমরা দেখলাম। যে বিপরীতে যে কোনটা থাকবে তারই স্মল লেটার দিয়ে যদি আমি লিখি তাহলে আমি একটা সুবিধা পাচ্ছি, আমার বুঝতে সুবিধা হচ্ছে। এটা বোঝা গেল? জি ভাইয়া। তো এক্ষেত্রে ঠিক আছে, তো এগুলো আমরা মনে রাখবো যে কোন, দেখুন আচ্ছা, তাহলে আমরা এইভাবে বুঝলাম। এখন দেখো আমরা স্পেশাল কিছু জিনিস শিখবো, সেটা হচ্ছে প্রথমে শিখবো হচ্ছে মধ্যমা, মধ্যমা, তারপরে শিখবো হচ্ছে ভাইয়া ক্যামেরাটা আরেকটু উপরে উঠালে সবাই যে হেডিং গুলো। আচ্ছা হ্যাঁ, মধ্যমা বুঝবো, তারপরে বুঝবো হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক, আচ্ছা এগুলা লিখলেই তোমার মাথা ঘুরে যাবে, পরে লিখছি। দেখো যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মিডিল পয়েন্ট যেটা, তাহলে ধরো আমি একটা কোণ নির্দিষ্ট করলাম সেটা হচ্ছে এ কোণ,
তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি বা স্মল এ। তো এই বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ধরো এটা। কিভাবে মধ্যবিন্দু নির্ণয় করতে হয় আমরা ক্লাস 6 এ শিখেছি, তাই না? ধরো এটা যদি একটা বাহু হয় তাহলে কি করতে হয়, লেখা এটা দাগটা দেখা যাচ্ছে নাকি আলো ছোট লাগছে? না ভাইয়া দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এই আমরা কাটা কম্পাস নিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ দিয়ে যদি এটা যোগ করি তাহলে এটা সমদ্বিখণ্ডিত হয়ে যায়। ঠিক সেভাবে বিসি বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, যেহেতু এত ফর্মালিটিস মেইনটেইন করা যাবে না, মানে অত আমাদের সময় নেই, তাই স্কেল দিয়ে চোখের আন্দাজে করে দিলেই হবে। তাহলে এটা হচ্ছে ধরো মধ্যবিন্দু, তো এটার একটা নাম দিলাম যে হচ্ছে ডি। তাহলে আমি কি বলবো যে বিসি এর মধ্যবিন্দু কোনটা? ডি। বিসি এর মধ্যবিন্দু ডি। ভালো করে শোনো, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। তো এখন এই যে আমি ওই যে উল্টা সোজা ভাবে বলতে পারি যে এ কোণের বিপরীতে বিসি বাহু, আবার বলতে পারি যে বিসি বাহুর বিপরীতে এ কোণ, এভাবে আমি উল্টা সোজা করে বলতে পারি। তো এই যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি আর এই যে বিপরীত শীর্ষবিন্দু এ, এই দুইটা যদি যোগ করি তাহলে কি পাওয়া যায়? এডি রেখাংশ পাওয়া যায়। কি পাওয়া যায়? এডি রেখাংশ পাওয়া যায়। হ্যাঁ, এটাকে বলা হয় ত্রিভুজের একটা মধ্যমা। ত্রিভুজের একটা মধ্যমা। ত্রিভুজের একটা মধ্যমা। তাহলে মধ্যমা কি হয় যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত রেখাংশকে ত্রিভুজের মধ্যমা বলে। ঠিক আছে, এটা লেখার দরকার নেই, বইয়ে লেখা আছে, আমরা দেখবো, এখন জাস্ট বুঝে যাও তাহলেই হবে। তাহলে এটা হলো একটা মধ্যমা। ঠিক অনুরূপ ভাবে আমি যদি বি কোণের বিপরীত বাহু যে বিসি, তার মধ্যবিন্দু যদি আমি নির্ণয় করি, এই জায়গায় ধরো নিলাম, তো আমি বি থেকে তাহলে কোণ বি এর বিপরীতে যে এসি বাহু আছে তার মধ্যবিন্দুটা যোগ করে দিলাম। তাহলে এই ধরো এটার নাম দিলাম আমি বি ই। তাহলে এই বি রেখাংশটা হচ্ছে আরেকটা মধ্যমা। কি হলো? বি রেখাংশটা হচ্ছে আরেকটা মধ্যমা। ঠিক সেইভাবে সি কোণের বিপরীতে ধরো এবি বাহু আছে, ধরো কেন এবি তো বাহু আছে, তো এখানে এর মধ্যমাটা হলো ধরো মধ্যমাটা এফ। তাহলে এখন এফ আর সি যদি যোগ করে দিই, এফ আর সি যদি যোগ করে দিই তাহলে সিএফ হলো আরেকটা মধ্যমা। তাহলে এখানে মধ্যমা কি কি হলো? এডি, বিই আর সিএফ, এই তিনটা হলো এই ত্রিভুজটার মধ্যমা। এবং মধ্যমার একটা বিশেষ গুণ হচ্ছে তিনটা মধ্যমাই একটা বিন্দুতে ছেদ করবে। কি করবে? একটা বিন্দুতে ছেদ করবে। তিনটা মধ্যমাই দেখো একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি মধ্যমা গুলা ক্লিয়ার? জি ভাইয়া। তিনটা মধ্যমা একসাথে থাকলে আমরা তাকে বলা হচ্ছে মধ্যমা ত্রয়। ত্রয় মানে তো তিন, মধ্যমা ত্রয় মানে বহু বচনে আর কি। তো এই গেল মধ্যমা। আমি আবারও বলছি যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত রেখাংশকে ত্রিভুজটার মধ্যমা বলে। জি ভাইয়া। তাহলে আমাদের মধ্যমা শেষ। এখন যেটা আসি সেটা হচ্ছে খেয়াল করে মনে করে থেকো যে এখানে কোন কার সাথে যোগ হচ্ছে? যোগ হচ্ছে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সাথে, বিপরীত বাহুর মধ্যবিন্দুর সাথে। এখন আসি দেখো যে এই যে এ কোণটাকে যদি আমি সমান দুই ভাগে ভাগ করতে চাই, আমরা ক্লাস 6 এ দেখেছি যে একটা কোণকে সমান দুই ভাগে ভাগ করতে হলে এই শীর্ষবিন্দুতে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপ নিয়ে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখান থেকে এখানে একটা বৃত্তচাপ দিলে এই দুটো যোগ করলে কোণের সমদ্বিখণ্ড পাওয়া যায়, তাই না? হ্যাঁ, কোণটা সমান দুই ভাগে ভাগ হয়ে যায়। তো নেই, তো কোণ সমান দিয়ে ভাগ হয়ে যায়, আমরা বলি যে কোণটা সমদ্বিখণ্ডিত হয়েছে এবং এই রেখাটাকে বলা হয় কোণের সমদ্বিখণ্ড। তো এক্ষেত্রে আমি যদি এই কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করতে চাই তাহলে ধরো যে সেই সমদ্বিখণ্ডকটা হলো এরকম। এটা বাড়িয়েও দিতে পারো, এই এতটুকু দিতে পারো, কোনো সমস্যা নেই। মানে এতটুকু দিতে পারো আবার বাড়িয়েও দিতে পারো, এখানে ডি ই এফ তো নেই। তাহলে এটা ধরো বাড়িয়ে দিলে, বাড়িয়ে না দিলেও হয়। ঠিক সেইভাবে
এই যে সি কোণটা আছে, সি কোণেরও তুমি সমদ্বিখণ্ডক আঁকলে, অর্থাৎ সি কোণটাকে সমান দুইটা ভাগে ভাগ করে দিলে, এটা বাড়িয়ে দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। আচ্ছা, এইবার ঠিক একই ভাবে তুমি বি কোণটাকে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করে দেবে। তাহলে এদের নাম হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক। কি, যে কোণ দুইটা, কোণগুলাকে ত্রিভুজের একটা শীর্ষ কোণকে যদি কোনো বাহু সমদ্বিখণ্ডিত করে, যদি কোনো রেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে সেটা হবে কোণের সমদ্বিখণ্ডক। এবং তিনটা সমদ্বিখণ্ডক, তাই সমদ্বিখণ্ডক ত্রয়। কথা হলো যে এই সমদ্বিখণ্ডক গুলা বাইরে বের করে দিলেও সমস্যা নেই, এরাও একটা বিন্দুতে মিলিত হয়। কিন্তু কথা হচ্ছে যে এটা দেখো, এই যে মধ্যবিন্দুগুলো যদি আমি মার্কআপ পয়েন্ট করে রাখতাম, তো এমন না যে এই কোণের সমদ্বিখণ্ডক গুলা ওই মধ্যবিন্দু দিয়েই গিয়েছে, এমন কিন্তু না। না ভাইয়া, একটু পাশে গেছে। মানে যেতেও পারে, এই যে যেমন এটা চলে হ্যাঁ, গিয়েছে, ওটা যেতে গেছে। মানে যেতেও পারে না যেতেও পারে, এমন না যে মাস্ট যাবে, এমন কিন্তু না। তাহলে এখানে মাস্ট কি হবে, মাস্ট হচ্ছে যে কোণটা দুই ভাগ হওয়া লাগবে। এই কারণে আমরা কোণের সমদ্বিখণ্ডক বলি। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে এইখানে কোণটা যেন সমদ্বিখণ্ডক হয়, বিপরীত বাহুকে কোন জায়গায় সেট করলে ওটা নিয়ে মাথা ব্যথার দরকার নেই। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা যদি বলি যে কোণের সমদ্বিখণ্ডক আর মধ্যমার পার্থক্য কি, তাহলে মধ্যমা হলো যে কোণের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু ঠিক মধ্যবিন্দুতে মিলিত হতে হবে। কোণ কোথায় কোথায় কোণের কোথায় খণ্ড হলো সেটা বিষয় না। আর কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে কোণেরই মানে অর্ধেক হতে হবে, সমদ্বিখণ্ডক হতে হবে, বাহু কোন জায়গায় গিয়ে ঠেকলো সেটা মাথা ব্যথার বিষয় না। বুঝতে পারছো? তাহলে এই হলো কোণের সমদ্বিখণ্ডক আর মধ্যমা। জিনিস দুইটা কি ক্লিয়ার হয়েছে বলো তো? জি ভাইয়া। এটা ক্লিয়ার হতে হবে, জিনিস দুইটা ক্লিয়ার হতে হবে, কোনটা কোণের সমদ্বিখণ্ডক আর কোনটা মধ্যমা। মধ্যমার ক্ষেত্রে বিপরীত বাহুর মধ্যবিন্দুতেই তোমার হচ্ছে আঁকতে হবে, আর কোণের সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে কোনটাকে সমান দ্বিখণ্ডিত হওয়া লাগবে। বোঝা গেল? জি ভাইয়া। তাহলে এই ক্ষেত্রে মধ্যমান নির্ণয় করতে গিয়ে আমাদের 6 এর কোন জিনিসটা ব্যবহৃত হয়েছে, যে বাহুকে সমদ্বিখণ্ডিত করা। বাহু দিয়ে সমদ্বিখণ্ডক হ্যাঁ, করা। আর ইয়েতে ব্যবহার করতে গিয়ে যে কোণের সমদ্বিখণ্ডক ব্যবহার করতে গিয়ে 6 এর ওইটাই ব্যবহৃত হয়েছে, কি, যে কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয়। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম, মধ্যমা আর কি যেন শিখলাম, কোণের সমদ্বিখণ্ডক শিখলাম। আরো সমদ্বিখণ্ডক। কোণের সমদ্বিখণ্ডক আরো একটা জিনিস শিখবো, সেটার নাম হচ্ছে ত্রিভুজের উচ্চতা। আমরা নাম কিন্তু শিখে এসেছি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের ভূমি গুণ উচ্চতা, সেই উচ্চতাটাই আমরা শিখবো। তো উচ্চতা মানে কি, উচ্চতা মানে হচ্ছে যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপরে লম্ব, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপরে লম্ব। তাহলে একটা জিনিস আমরা খেয়াল করলে পাই, আমি এটা একটু ভালো করে দিই। তো কি যেন বলছিলাম, যে ত্রিভুজের উচ্চতা নির্ণয় করব। তো ত্রিভুজের বিপরীত শীর্ষবিন্দু থেকে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপরে লম্ব। তো এখন খেয়াল করো যে এই বিন্দু থেকে এই বিন্দুতে আমরা কিভাবে লম্ব আঁকবো। ক্লাস 6 এ আমরা এমন একটা সম্পাদ্য শিখে এসেছি যে ত্রিভুজের একটা সরল রেখা বা রেখাংশের বহিস্থ কোনো বিন্দু থেকে, বহিস্থ মানে বাইরের কোনো বিন্দু থেকে কিভাবে ওই এটার উপরে লম্ব আঁকতে হয় এটা আমরা শিখে এসেছি। তাহলে এই বাহুটা যদি আমি মুছে দিই, তাহলে আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি যে বিসি বাহুর একটা বহিস্থ বিন্দু হচ্ছে এ। তো এরকম একটা জিনিস আমি এখানে ওই রকম একটা শেপ আঁকাই। ঠিক আছে, তার মানে এই শেপটা এই যে এখানে আমি এখন ত্রিভুজটা কমপ্লিট করে দিই তোমাকে বোঝানোর জন্য, জাস্ট আমি ওটা করলাম।
মানে আমি বোঝাতে চাচ্ছি যে এ থেকে এই বিসি এর উপর কিভাবে লম্ব আঁকবো সেটা সিস্টেমও আমরা ক্লাস 6 এ শিখে এসেছি যে কিভাবে যে একটা সরলরেখার সরলরেখা বা রেখাংশের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি ওই রেখার উপরে লম্ব আঁকতে হয় তাহলে এখান থেকে এর পর্যন্ত একটু বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ দিতে হবে, দিয়ে ওই একই ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখান থেকে এখানে একটা বৃত্তচাপ, যদি বৃত্তচাপ দিয়ে মিলিত করলেই এটা লম্ব আকারেই মিলবে, তাই না? এটা লম্ব আকারে মিলবে। তাহলে দেখো আমরা এখানে আজকে এখন শিখছি উচ্চতা। তো উচ্চতা এর আগে শিখলাম হচ্ছে মধ্যমা আর কোণের সমদ্বিখণ্ডক। এটা শিখতে গিয়ে আমাদের যে জিনিসগুলো লাগছে ক্লাস 6 এর ওই ধারণাগুলাই লাগছে, তাই না? তো এখন কি আমরা এইভাবে নিয়ম মেনে করব? না, নিয়ম মেনে করব না, এখন চোখের আন্দাজে করব, কারণ এটা হচ্ছে উপপাদ্য, যেটা তোমার চোখের আন্দাজে হলেও হবে, অত মানে নিয়ম কারণ মেপে দরকার নেই। তো স্কেল দিয়ে খুব শর্টকাট পদ্ধতিতে আমরা কিন্তু এইভাবে লম্ব এঁকে দিতে পারি, তাই না? আমরা ফাঁকিবাজি পদ্ধতি লম্ব এঁকে দিতে পারি। আপাতত ওই ফাঁকিবাজি পদ্ধতিটাই আমরা প্রয়োগ করব, কিন্তু ফাঁকিবাজি পদ্ধতি প্রয়োগ করলেও আমাদের সঠিক পদ্ধতিটা জানা থাকা লাগবে, নাকি কি বলো? যেমন সঠিক পদ্ধতিটা এখানে করেছিলাম, সঠিক পদ্ধতিটা জানা থাকা লাগবে। সঠিক জানলেই তখনই আমরা হচ্ছে মানে ফাঁকিবাজি বুদ্ধিটা প্রয়োগ করব। আগেই ফাঁকিবাজি বুদ্ধি শিখবো না, আমাদের সময় বাঁচানোর জন্য ফাঁকিবাজি বুদ্ধিটা করবো। তাহলে এ থেকে যদি আমি বিসি এর উপরে লম্ব আঁকি, তাহলে ধরো খাড়াখাড়ি, লম্ব মানে হচ্ছে খাড়াখাড়ি, তাহলে ধরো এটার নাম দিলাম হচ্ছে আমি ডি। তাহলে আমি বলতে পারি যে এডি লম্ব বিসি, তাই না? মানে হচ্ছে বিসি এর উপরে এডি লম্ব বা এডির উপরে বিসি লম্ব, যে কোনো একটা বলা মানে একই কথা। তাহলে এই ত্রিভুজের এ শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উচ্চতা, বিসি বাহুর উপরে উচ্চতা নির্ণয় করলাম। এখন তোমার প্রশ্ন হতে পারে যে আচ্ছা এ শীর্ষবিন্দু কেন? আমি কি বি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু যে এসি আছে তার উপরে কি লম্ব আঁকতে পারতাম না? অবশ্যই পারতাম। তাহলে সেই ক্ষেত্রেও ত্রিভুজের উচ্চতাও কিন্তু 3টা হবে। তো এই ক্ষেত্রে তাহলে এখন মনে মনে প্রশ্ন আসতে পারে যে আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে আমরা যে বলি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, তাহলে এই ক্ষেত্রে আমার ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে এডি। তাহলে আমি যদি বি থেকে উচ্চতা নির্ণয় করি এসি এর উপর, তাহলে এসি ভূমি হবে আর বি থেকে যেটা হবে সেটা উচ্চতা হবে। তাহলে সেই ক্ষেত্রেও সেই হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা করলে কি এক হবে? হ্যাঁ, এক হবে, কোনো সমস্যা নেই। তো দেখো আমরা এখন বি শীর্ষবিন্দু থেকে এসি বাহুর উপরে লম্ব আঁকবো। মজার বিষয় হচ্ছে যে বি থেকে এসি বাহুর উপরে কোনোভাবেই কি লম্ব হবে? এই যে এভাবে করলেও হচ্ছে না, এভাবে করলেও হচ্ছে না, এভাবে করলেও হচ্ছে না, এভাবে করলেও হচ্ছে না, হচ্ছে না, মানে তুমি এই বরাবর দাগ টানবা সেটা লম্ব হচ্ছে না। দেখ এটা খাড়াখাড়ি লম্ব হয়েছে, কিন্তু বি থেকে এসি এর উপরে এমন কোন রেখা টানা যাচ্ছে না যেটা হচ্ছে খাড়া পড়ছে, এটা ছোট হয়ে যাচ্ছে, এটা বড় হয়ে যাচ্ছে সন্নিহিত কোণগুলো। তো এটা তো হচ্ছে না। তুমি এখানে এসি এ থেকে সি পর্যন্ত যেখানেই টানো তুমি লম্ব আঁকতে পারবে না। তাহলে তো বড় সমস্যায় পড়ে গেলাম। তো এখন বলছে যে তোমাকে তো উচ্চতা নির্ণয় করতে বলছে, এসি থেকে উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে তুমি এসি যখন হচ্ছে না, তাহলে এসি থেকে বাড়িয়ে দাও, এসিটাকে বাড়িয়ে দাও, বর্ধিত করে দাও। অর্থাৎ এটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। সিএ বাহুকে ধরো এই পর্যন্ত বর্ধিত করলাম, নাম একটা দিতে পারে, না দিতে পারি এক্স। এখন দেখো যেটাই সিএ সেটাই তো সিএক্স নাকি? বর্ধিতাংশ। তাহলে যেটাই সিএ সেটাই সিএক্স। কেন? কারণ বর্ধিতাংশ। তার মানে সিএক্স এর উপরে লম্ব আঁকা মানেই হচ্ছে সি এর উপরে লম্ব আঁকা, তাই না? সিএক্স এর উপরে লম্ব আঁকা মানেই হচ্ছে সি এর উপরে লম্ব আঁকা। তাহলে তুমি দেখো এখন কিন্তু তুমি